হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানি জ্ঞান। আমরা টাকা ইনভেস্ট করার সময় কনফিউজ হয়ে যাই যে টাকাটা 500 অথবা 1000 টাকা করে মান্থলি শিফট করবো না, সেই টাকাগুলোকে জমিয়ে একটা লামসাম এবং সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্ট করব। এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানবো ডিটেলসে। এছাড়া পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ কিভাবে করে এবং আরো আমরা জানবো ইনভেস্ট করার সঠিক সময় কখন এবং কোন স্ট্র্যাটেজি কার জন্য বেটার হবে। এবং এই বিষয়গুলিকে আমি আপনাদেরকে কিছু স্টোরি এবং এক্সাম্পলের মাধ্যমে এমন ভাবে বোঝাবো যে 4th স্ট্যান্ডার্ডের বাচ্চারাও একেবারে খুবই সহজে বুঝতে পারবে। সুতরাং বন্ধু, আমি আপনাদের দুটি স্টোরির মাধ্যমে বোঝাবো এবং দুটি ইনভেস্টমেন্ট মেথডকে অ্যানালাইজ করব। সুতরাং ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজ অনেকটা বৃদ্ধি পাবে আগের তুলনায় এবং আপনি আপনার জীবনে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তো আর সময় নষ্ট না করে শুরু করছি। একটা সময় ছিল 1990 সাল। রাহুল এবং সৌরভ নামে দুই বন্ধু ছিলেন এবং এরা একই সঙ্গে একই কোম্পানিতে চাকরি করতেন। একদিন রাহুল অফিস থেকে বাসে করে বাড়ি যাওয়ার সময় কারো কাছ থেকে শুনলেন এখন শেয়ার মার্কেট খুব গ্রো করছে এবং অনেকে এখান থেকে টাকা উপার্জন করে খুব গ্রো করছেন। তখন রাহুল ও বাসের সেই ব্যক্তিটির কাছ থেকে পরামর্শ নিলেন যে তাকে ভিডিওকন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। এর শেয়ারের মূল্য আগে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যেটার পরিমাণ আগে ছিল 10 টাকা, এখন তার মূল্য 55 টাকা হয়ে গিয়েছে। সে যদি এখন 1 লক্ষ টাকা ইনভেস্ট করে তা কয়েক মাসের মধ্যে 3-4 গুণ হয়ে যেতে পারে। এবং বাসের সেই ব্যক্তিটি যেহেতু গ্রো করছে, সে তার কথা শুনে 1 লক্ষ টাকা ভিডিওকন কোম্পানিতে ইনভেস্ট করে দেয়, মানে লামসাম। এবং রাহুল ভিডিওকনের এই শেয়ারের ব্যাপারে সৌরভকে বলে এবং সে যখন ইনভেস্ট করে তখন শেয়ারের দাম 52 টাকা ছিল, এখন 58 টাকা হয়ে গিয়েছে। কিন্তু সৌরভের মনে একটু সন্দেহের সৃষ্টি হয় এবং সে ইনভেস্টমেন্ট রিলেটেড ইউটিউব ভিডিও দেখে এবং কিছু বই পড়ে এই ব্যাপারে জানতে শুরু করে এবং সে শিফট করার সিদ্ধান্ত নেয় এবং সে সিম্পল একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে 1000 টাকা শিফট করা শুরু করে, যার রিটার্ন সেন্সেক্স ইন্ডেক্সের সমতুল্য। রাহুল দেখছে সেন্সেক্স খুব দ্রুত উপরে যাচ্ছে, তাই সে আরো 2 লক্ষ টাকা ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই টাকাটা সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। রাহুল এই 2 লক্ষ টাকাও লামসাম ইনভেস্ট করে। রাহুল এখন পর্যন্ত 3 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছে, 1 লক্ষ টাকা শেয়ার মার্কেটে এবং 2 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে। আর সৌরভ কেবলমাত্র 1000 টাকার শিফট শুরু করেছে একটি সিম্পল লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। রাহুল লামসাম ইনভেস্ট করে কারণ সে মনে করে ইএমআই এর মতো মান্থলি শিফট করে এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। কিন্তু সৌরভ এটা জানতো যে শিপ সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্টপ করতে পারে এবং যত টাকা ইনভেস্ট হয়ে গেছে সেটা গ্রো হতে থাকবে। সো ফ্রেন্ডস, আমরা কিছু সময় এগিয়ে যাই 2017 সালে। এই সময় ভিডিওকন কোম্পানি শেয়ার একটি পেনি স্টক হয়ে গিয়েছিল, মানে শেয়ারের মূল্য ক্রমশ কমতে কমতে 0 হয়ে গিয়েছিল। কারণ 1990 সালে শেয়ারের মূল্য অনেক বেড়ে গিয়েছিল এবং ভিডিওকন কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্যে পৌঁছে গিয়েছিল। সেই সময় শর্ট টার্মে অনেকেই কিছু প্রফিট হচ্ছিল, কিন্তু তার এখন স্টক পোর্টফোলিও ভ্যালু 0 এবং সে তার 2 লক্ষ টাকাও যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল 1990 সালে, তখন স্টক মার্কেট তার একদম পিকে ছিল। যখন সবাই স্টক মার্কেটে ইনভেস্ট করছিল তখন সেন্সেক্স 4100 টাকা ছিল। এখন 2017 সালে সেন্সেক্স 28,800-তে পৌঁছে যায়, যার ফলে তার মিউচুয়াল ফান্ডে 7 গুণ রিটার্ন পায় এবং তার 2 লক্ষ টাকা এখন 14 লক্ষ হয়ে গিয়েছে। এটা শুনতে ভালো লাগলেও এই অ্যামাউন্টটা বাড়তে 27 বছর লেগেছে, 1990 থেকে 2017 সাল পর্যন্ত, যার কম্পাউন্ড রিটার্ন প্রায় 8%, যা শেয়ার মার্কেটে খুব একটা ভালো রিটার্ন নয়। কিন্তু সৌরভ যে 1000 টাকা শিফট করেছিল তা 27 বছরে প্রায় 3 লক্ষ টাকা ইনভেস্ট করে এবং তা বেড়ে দাঁড়ায় প্রায় 37 লক্ষ টাকা, মানে প্রায় 15% রিটার্ন। সুতরাং বন্ধু, আমরা যদি লক্ষ্য করি দুজনই একই সময় ইনভেস্ট করেছিল এবং দুজনই প্রায় একই অ্যামাউন্ট ইনভেস্ট করেছিল 3 লক্ষ করে, কিন্তু একজনকে 8% অপরজনকে 15% রিটার্ন মিলল। এমনটা কেন হলো? এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি লামসাম ইনভেস্ট করবে না শিপ, এখন সবাই বলবে শিপ, কিন্তু আমরা আর একটি স্টোরি দিয়ে ব্যাপারটা ভালো করে তারপর এই দুটি স্টোরিকে অ্যানালাইসিস করব। এইবারে আমরা 2008 সালে আসবো এবং যদু ও মধু এই দুটি ক্যারেক্টারকে নেব। যদু তার বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা গিফট পায় রয়্যাল এনফিল্ডের বাইক কেনার জন্য এবং মধুকেও তার বাবা 2 লক্ষ টাকা দেয় সেই বাইক কেনার জন্য। যদু তার 2 লক্ষ টাকার মধ্যে 1,80,000 দিয়ে বাইক কিনে নেয়। তখন তার বাবা বলে বাকি 20,000 টাকা কথা শিফট করে দিতে। যেহেতু যদু নতুন চাকরি পেয়েছিল, সে 5,000 টাকার শিফট শুরু করে দেয়। মধু সেই সময় নিউজে শুনেছিল শেয়ার মার্কেট খুব পড়ে গিয়েছে, সবাই ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এবং মধু একবার ওয়ারেন বাফেটের একটা লাইন পড়েছিল যে দ্য সিক্রেট টু
গেট রিচ ইজ টু গেট গ্রিডি হোয়েন এভরিওয়ান ইজ ফিয়ারফুল। তখন মধু তার বাইক কেনার সিদ্ধান্ত চেঞ্জ করে পুরো টাকা ইনভেস্ট করবে সিদ্ধান্ত নিল। কোথায় সে ইনভেস্ট করবে তা রিসার্চ করতে লাগলো, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না কোন স্টক ভালো হবে। তারপর তার মাথায় হঠাৎ বুদ্ধি এলো যে সে যে রয়্যাল এনফিল্ড বাইক কিনতে যাচ্ছিল তাতেই সে ইনভেস্ট করবে। তখন রয়্যাল এনফিল্ডের ক্রেজ খুব দেখা যাচ্ছিল ইয়ং জেনারেশনের মধ্যে, তাই সে রয়্যাল এনফিল্ডের প্যারেন্ট কোম্পানি এশিয়ান মোটরের উপর রিসার্চ শুরু করে এবং তাতে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে। সেই সময় এই কোম্পানির শেয়ার 25 টাকার পাশাপাশি ছিল, যার ফলে সে এই কোম্পানির 4000 শেয়ার পায় এবং সে বাকি 1 লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয়। এটা ভেবে যদি তার স্টক মার্কেটে টাকা ডুবে যায় তাহলে তার পুরো সেভিংসটা বেকার হবে না। তার টাকা ডাইভার্সিফাই করার জন্য সে একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেয়। মধু যেহেতু লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে দিয়েছিল, সে তার স্যালারির যা টাকা আসতো পুরো এনজয় করতো। যদু মধুকে দেখে ভাবতো মধু যেহেতু পুরো টাকা নষ্ট করে দিচ্ছে ইনভেস্ট না করে, তাকে পরে পস্তাতে হবে। এরপরে আমরা এগিয়ে যাই 2018 সালে এবং দেখে নিই কার কতটা প্রফিট হয়েছে। যদু যেহেতু 2008 সাল থেকে 2018 সাল 10 বছর 5000 করে ইনভেস্ট করছিল, সে মোট 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। যদু মাঝে মাঝে শিপ বন্ধ করে দেবে ভাবতো, যেহেতু মার্কেট খুব আপ ডাউন হচ্ছিল, কিন্তু সে তা না করে পুরো ডিসিপ্লিনের সাথে শিপ চালিয়ে যায় এবং এখন তার পোর্টফোলিও ভ্যালু প্রায় 10 লক্ষ, যার ফলে তাকে 4 লক্ষ টাকার প্রফিটও মেলে, যা ছিল প্রায় 10% রিটার্ন। এইবারে আমরা কথা বলবো মধুর। সে তার টাকা ডাইভার্সিফাই করার জন্য যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল তা এখন প্রায় 4 লক্ষ হয়ে গিয়েছে। যেহেতু 2008 সালে সেন্সেক্স 8800 ছিল, তা 2018 সালে 36,800 পৌঁছে যায়, মানে 4 গুণ বেড়ে গিয়েছে, যা প্রায় 15% রিটার্ন। সো ফ্রেন্ডস, এখানে আমরা লক্ষ্য করব দুজনেই একই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করলো। এই দুজনই 10 বছরের জন্য ইনভেস্ট করলো, কিন্তু যদুকে শিপ থেকে প্রায় 10% রিটার্ন মিললো, কিন্তু মধুকে লামসাম থেকে 15% মিললো। কিন্তু এখানে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল কি করে? প্রথম স্টোরিতে যে শিপতে ভালো রিটার্ন পাওয়া গেল, কিন্তু এই স্টোরিতে লামসামতে ভালো রিটার্ন পাওয়া গেল। মধু তার পুরো টাকা বিয়ার মার্কেট ইনভেস্ট করেছিল। এখানে মার্কেট একদম ডাউন ছিল 2008 সালে এবং 2018 সালে মার্কেট একদম আপ ছিল। সুতরাং এখানে শুরু থেকে শেষ পর্যন্ত 15% রিটার্ন পাওয়া যায়। কিন্তু যদু এই সময় যেহেতু শিপ শুরু করে, সে সেই ডাউন মার্কেটে মাত্র 5000 টাকা ইনভেস্ট করে, যখন বেশি ইনভেস্ট করার প্রয়োজন ছিল। তারপর মার্কেট পরপর, কিন্তু যদু এই সময় যেহেতু শিপ শুরু করে, সে ডাউন মার্কেটে মাত্র 5000 টাকা ইনভেস্ট করে, যখন বেশি ইনভেস্ট করার প্রয়োজন ছিল। তারপর মার্কেট পরপর উপরে যাচ্ছিল, তবুও যদুর 5000 টাকা করে মান্থলি ইনভেস্ট হচ্ছিল। যেহেতু শিপতে মাল্টিপল ইনভেস্টমেন্ট হয়, কারণ প্রতি মাসে বাই করতে হয়, তাই যখন মার্কেট উপরে যায় তখন ইনভেস্ট হতে থাকে এবং যখন মার্কেট নিচে যায় তখন ইনভেস্ট হতে থাকে। কিন্তু লামসাম আমরা মার্কেট রিসার্চ করে যখন শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যায়, শেয়ারের মূল্য একদম কম থাকে, তখন ইনভেস্ট করতে পারি। আচ্ছা, এইবার আমরা মধুর স্টক ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবো, যেটা সে এশিয়ান মোটর কোম্পানিতে ইনভেস্ট করেছিল, যার ফলে তার পুরো জীবন বদলে যায়। কারণ তার 2008 সালে কেনা 25 টাকার শেয়ার 2018 সালে 3000 টাকায় পৌঁছে যায়, মানে 10 বছরে তার টাকা 110 গুণ বেড়ে গেছে, যার ফলে তার সেই 1 লক্ষ টাকা ছোট ইনভেস্টমেন্ট প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যায়। এবং তার সেই স্টক ইনভেস্টমেন্ট থেকে যে সামান্য ডিভিডেন্ড পায়, সেই টাকা দিয়ে সে প্রতি বছর একটা করে রয়্যাল এনফিল্ড কিনতে পারে। কিন্তু মধু যদি লামসাম ইনভেস্ট না করে কিছু কিছু করে শিপ সিস্টেমে ইনভেস্ট করতো, তাহলে তার রিটার্ন অনেক কমে যেত, কারণ প্রতি মাসে শেয়ারের মূল্য বৃদ্ধি পাচ্ছিল। সুতরাং বন্ধু, আমরা দুটো স্টোরির মাধ্যমে প্রথম যে লেসনটি পেয়েছি তা হলো লামসাম ইনভেস্ট করলে যেমন অনেক রিটার্ন পাওয়া যায়, যেমন মধু সঠিক সময়ে এশিয়ান মোটরে ইনভেস্ট করে পেয়েছে, আবার পুরো সেভিংস জিরো হয়ে যেতে পারে। যেমন প্রথম স্টোরিতে রাহুল বুল মার্কেটে হট স্টক কিনেছিল, তারপরে ক্রমশ কমতে কমতে পেনি স্টকে পরিণত হয়ে গিয়েছিল। এইবারে আমরা কথা বলবো দ্বিতীয় লেসনের ব্যাপারে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করেন কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনার পুরো টাকা যে জিরো হয়ে যাবে এর সম্ভাবনা প্রায় না বরাবর। কারণ এক্ষেত্রে আপনার টাকা প্রায় 30 থেকে 40টা শেয়ারে ডাইভার্সিফাই করা হয় এবং আপনার টাইমও ডাইভার্সিফাই করা হয়, মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন প্লাস টাইম ডাইভার্সিফিকেশন, ডবল ডাইভার্সিফিকেশন হওয়ার জন্য আপনার রিস্ক অনেকটাই কমে যায়, যার ফলে আপনার রিটার্নও অনেক কম হয়ে যায়, যেমন 10% থেকে 15%-এর মধ্যে। এটার গ্যারান্টি না হলেও পাস্টের হিসেবে এই পার্সেন্ট মিলতে পারে। আমরা যদি লক্ষ্য করি দুটো স্টোরিতেই শিপ করে কারো লস হয়নি। প্রথম স্টোরিতে রাহুল হট স্টকে ইনভেস্ট করে জিরো হয়ে যায় এবং সৌরভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে হিরো হয়ে যায়। এবং দ্বিতীয় স্টোরিতে যদু সঠিক সময় লামসাম ইনভেস্ট করে, যার জন্য সঠিক নলেজ ও প্রয়োজন, যার ফলে যদু রিটার্নের কাছে মধুর মিউচুয়াল ফান্ডের রিটার্ন একটু হালকা হয়ে যায়, কিন্তু মধু এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে লস খায়নি। শিপের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি যদি খুবই খারাপ সময়েও শিপ শুরু করেন, যখন আপনার একদম ইনভেস্ট করা উচিত নয়, যখন মার্কেট একদম হাই, তারপর মার্কেট ক্র্যাশ হয়ে গেলেও আপনার
খুব একটা ক্ষতি হবে না। আপনি কেবলমাত্র সেভ স্টার্ট করেছেন এবং পরে মার্কেট ক্র্যাশ হলেও আপনি তার সুবিধা তুলতে পারবেন। তাই আপনার মধ্যে যদি ভয় থাকে যে পরবর্তীতে মার্কেট ক্র্যাশ হতে পারে, আপনি তখনও আপনার সেভ স্টার্ট করতে পারেন। যদি মার্কেট ক্র্যাশ না হয়ে মার্কেট উপরে যেতে থাকে তাহলে আপনি একটি ভালো অপরচুনিটি মিস করতে পারেন। সুতরাং বন্ধু, এই ভিডিওর সেকেন্ড লেসন থেকে আমরা শিখতে পারি যে সিপের বেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে সিপ ভালো মার্কেট এবং খারাপ মার্কেটে ইনভেস্টমেন্ট করতে থাকে। তাই সিপ কোনো সঠিক বা ভুল সময় নেই, আপনি সিপ যে কোনো সময় শুরু করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজ বৃদ্ধি করার জন্য এই চ্যানেলটি স্টার্ট করেছি। এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে ভ্যালুয়েবল ভিডিওগুলো মিস না হয়ে যায়। বন্ধু, এটা ছিল আমার প্রথম ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলিতে আমি নিজেকে ইমপ্রুভ করব এবং আপনাদেরকে আরো সঠিক নলেজ এবং আরো উন্নত মানের ভিডিও, উন্নত মানের এডিটিং, উন্নত মানের ভয়েস ওভার দিয়ে ভিডিওকে আরো সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।